আপনাদের মধ্যে যেকোনো একজন এই পিস্তলটা পিক করবে। আর যে পিক করবেন সে বাদবাকি সবাইকে মেরে ফেলবেন। যে বেঁচে থাকবে সে আমার পার্টনার হবে। আরে ফকিনীর বাচ্চা, তোকে আমি কেন চিনবো না? আর তুই কি ভেবেছিস এই প্যান্ট কোট পরলে পরিচয় বদলে যায়? একটা কাজের ছেলে কাজের ছেলেই থাকে। শালা একটা 2 টাকার কাজের ছেলে আবার কোট প্যান্ট পরেছে। গেট আউট! আমি কি আমি কি বলবো বৌমা? হ্যাঁ, আমি বলবো যে তোর বউকে আমি অন্য একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। সামান্য একটা চেয়ার অন্য লোক নেওয়াতে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আর তুমি বলতেছো যে মা আপনি কিছু বললেন না। তুমি তো তার নিজের স্ত্রী, তাই না? না 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 বৌমা, আই কান্ট। আর আম সরি, আমি পারবো না। শোনো, আমি একটা কথা বলি বৌমা, ও যখন ঠান্ডা থাকে তুমি খুব শান্ত মাথায় ব্যাপারটা বুঝিয়ে বল। আপনারা গাড়ি থামানোর কি লাগে? আমার উপর দিয়ে গাড়ি চালায় দেন, আমি মরে যাবো। কি হয়েছে? কি আর হইব? আমরা গরিব মানুষ। আমরা তো বাইচে থাকার কোনো অধিকার নাই। আমি পঙ্গু মানুষ, অসহায় মানুষ, ভাইয়ের বিয়ে দিতে পারি না টাকার লাইগা। এই জন্য আমার মাটা আত্মহত্যা করতে চাইছে। Say my name when you see that glow. Now you know. 1 2 ভাই আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি না ভাই, আমি আপনার চিনতে পারি নাই। আমার ছেড়ে দেন। দেখো, এটা কি লেখা? এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? এবার আসা যাক সেই সবথেকে বড় টুইস্টের কথায়, যা আমাদের সবার রাতের ঘুম হারাম করে দিয়েছে। ঋতু যখন শেহজাদের হাতের হাতা গুটিয়ে সেই RHU লেখা ট্যাটুটি দেখে ফেলেছে, তখন এই সত্যটা শেহজাদ কিভাবে ধামাচাপা দেবে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেহজাদ খুব সহজেই হার মানার পাত্র নয়। আমার ধারণা সে ঋতুকে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করার চেষ্টা করবে। সে হয়তো এমন কোনো গল্প ফাঁদবে যে এই ট্যাটু সে অনেক আগে থেকেই করে রেখেছে, অথবা কোনো এক দুর্ঘটনার পর তার মনে হয়েছিল যে এই নামটা তার সাথে জড়িয়ে আছে। এমনও হতে পারে যে সে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠবে এবং ঋতুকে পাগল প্রমাণ করার চেষ্টা করবে। সে হয়তো বলবে যে ঋতু তার মৃত স্বামীর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং শাহজাদকে তার স্বামী ভাবার মতো এক অদ্ভুত ডিলিউশনে ভুগছে। চিন্তা করে দেখুন, একজন মানুষ যখন তার সমস্ত ক্ষমতা এবং অর্থ ব্যবহার করে কাউকে মিথ্যেবাদী প্রমাণ করতে চায়, তখন সেই সাধারণ মানুষটার কতটা অসহায় লাগে। ঋতু হয়তো পরিবারের বাকি সদস্যদের কাছে গিয়ে এই ট্যাটুর কথা বলবে, কিন্তু শাহজাদের সেই ধুরন্ধর মা কি ঋতুর কথা বিশ্বাস করবেন, নাকি উল্টো ঋতুকেই বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো নতুন ছক কষবেন? আমার মনে হচ্ছে শাহজাদের মা খুব ভালো করেই জানেন যে এই ছেলেটি আসল শাহজাদ নয়। তিনি হয়তো নিজের বিশাল সম্পত্তির উত্তরাধিকার ধরে রাখার জন্যই এই গোলামকে শাহজাদ বানিয়ে নিজের কাছে রেখেছেন। আর যদি তাই হয়, তবে ঋতু এখন এই পুরো পরিবারের জন্য সবচেয়ে বড় হুমকি। শাহজাদের মা হয়তো ঋতুকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারেন। একজন দর্শক হিসেবে ভাবতেই গা শিউরে ওঠে যে টাকার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে। অন্যদিকে আমরা যদি গোলামের সেই পুরনো জীবনের কথা একটু চিন্তা করি, তবে আরও কিছু সম্ভাবনা সামনে চলে আসে। রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই অসহায় পঙ্গু মানুষটিকে শাহজাদ বা গোলাম হঠাৎ করে যে 5 লাখ টাকার চেকটি দিল, সেটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা ছিল? আমার তা মনে হয় না। সম্ভবত এই লোকটির সাথে গোলামের পুরনো জীবনের কোনো এক গভীর যোগসূত্র রয়েছে। হতে পারে এই লোকটি এমন কোনো সত্য জানে যা শাহজাদের আসল পরিচয় প্রকাশ করে দিতে পারে। শাহজাদ হয়তো তাকে এই বিপুল পরিমাণ টাকা দিয়ে আসলে তার মুখ বন্ধ রাখার চেষ্টা করেছে। আবার এমনও হতে পারে যে গোলামের অবচেতন মন তাকে দিয়ে এই কাজটি করেছে, মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলে সাবকনশাস গিল্ট বা অবচেতন অপরাধবোধ। গোলাম হয়তো শাহজাদ হিসেবে নতুন জীবনযাপন করতে গিয়ে তার অতীতের সেই সাধারণ এবং দরিদ্র জীবনের প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করছে। সে হয়তো তার এই বিপুল অর্থ দিয়ে সেই সব মানুষদের সাহায্য করতে চাইছে যারা তার মতোই একসময় টাকার অভাবে কষ্ট পেয়েছে। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তবে আমরা খুব শিগগিরই দেখতে পাব যে শাহজাদের এই দানশীল রূপটি তার গ্যাংস্টার ইমেজের সাথে সাংঘর্ষিক হয়ে উঠবে। তার পার্টনাররা যখন দেখবে যে সে বিনা কারণে রাস্তার মানুষকে লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছে, তখন তারা তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবে এবং তার সাম্রাজ্যে এক নতুন বিদ্রোহের সূচনা হবে।
নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে আমরা ফ্রেয়া এবং ঋতুর মধ্যে এক অদ্ভুত জোট দেখতে পেতে পারি। যদিও তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, কারণ তারা দুজনেই একই মানুষকে ভালোবাসে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের দুজনের শত্রু এখন একজনই, আর সেই শত্রু হল শেহজাদ চৌধুরীর এই নতুন এবং ভয়ঙ্কর রূপ। আমার মনে হয় যখন ঋতু বুঝতে পারবে যে সে একা এই বিশাল ক্ষমতাশালী পরিবারের বিরুদ্ধে লড়তে পারবে না, তখন সে ফ্রেয়ার সাহায্য চাইবে। তারা দুজনে মিলে হয়তো শেহজাদ এবং গোলামের এই দ্বৈত পরিচয়ের পেছনের আসল রহস্য উদ্ঘাটন করার জন্য এক গোপন মিশনে নামবে। তারা হয়তো শেহজাদের পুরনো জীবনের কোনো বন্ধু বা শত্রুকে খুঁজে বের করবে যে এই পুরো ঘটনাটার সাক্ষী ছিল, আর যদি তারা এমন কাউকে পেয়ে যায় তবে শেহজাদের তাসের ঘরের মতো সাজানো এই মিথ্যের সাম্রাজ্য এক মুহূর্তেই ভেঙে পড়বে। কিন্তু শেহজাদ কি তাদের এত সহজে এই কাজটা করতে দেবে? সে তো এখন আর সেই বোকা এবং নিরীহ গোলাম নয় যে তাকে কেউ সহজে ধোঁকা দিতে পারবে। সে হয়তো ফ্রেয়া এবং ঋতু দুজনের উপরেই কড়া নজরদারি শুরু করবে এবং তাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকেই জেনে যাবে। এই ইঁদুর বেড়াল খেলা যে দর্শকদের কতটা ভালো লাগবে তা আমি এখনই কল্পনা করতে পারছি। আরেকটি বিষয় জানিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না, কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তা হল শেহজাদের সেই ড্রাগ ডিলিং বা শিপমেন্টের বিষয়টি। রেস্টুরেন্টে বসে সে যেভাবে তার পার্টনারকে আশ্বস্ত করছিল যে শিপমেন্ট সঠিক সময়ে পৌঁছে যাবে, সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে সে এখন শুধু একজন ব্যবসায়ী নয়, বরং আন্ডারওয়ার্ল্ডের একজন বড় ডন হয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু দাউদ খান নামের সেই শত্রুপক্ষ কি তাকে এত সহজে ব্যবসা করতে দেবে? আমার ধারণা পরবর্তী পর্বে আমরা দাউদ খানের গ্যাংয়ের সাথে শেহজাদের এক বিশাল সংঘর্ষ দেখতে পাব। দাউদ খান হয়তো শেহজাদের এই শিপমেন্ট ছিনতাই করার চেষ্টা করবে এবং শেহজাদকে তার নিজস্ব স্টাইলে উচিত শিক্ষা দেবে। আর এই গ্যাং ওয়ারের মাঝখানেই হয়তো শেহজাদের আসল পরিচয় কোনোভাবে ফাঁস হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। চিন্তা করে দেখুন, একদিকে নিজের স্ত্রী এবং প্রেমিকা তার আসল পরিচয় খুঁজে বের করার জন্য মরিয়া, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের শত্রুরা তাকে মেরে ফেলার জন্য চারপাশ থেকে ঘিরে ধরেছে। শেহজাদ বা গোলাম এই চতুর্মুখী আক্রমণ থেকে নিজেকে কিভাবে বাঁচাবে সেটাই এখন দেখার বিষয়। সে কি তার বুদ্ধিমত্তা এবং নির্মমতা দিয়ে সবাইকে হারিয়ে দেবে, নাকি নিজের তৈরি করা এই মায়াজালে সে নিজেই জড়িয়ে পড়ে ধ্বংস হয়ে যাবে? নাটকটির এই পর্যায়ে এসে আমার মাঝে মাঝে মনে হয় যে এই পুরো গল্পটি হয়তো আমাদের সমাজেরই এক বাস্তব প্রতিচ্ছবি। টাকা এবং ক্ষমতার লোভ মানুষকে কিভাবে তার আসল পরিচয় ভুলিয়ে দেয়, কিভাবে একজন সাধারণ এবং সৎ মানুষকে এক নির্মম দানবে পরিণত করে, দুনিয়া টাকার গোলাম নাটকটি যেন তারই এক নিখুঁত বিশ্লেষণ। গোলাম একসময় টাকার অভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, অপমানিত হয়েছে। আজ যখন তার হাতে অঢেল টাকা এবং সীমাহীন ক্ষমতা, তখন সে সেই সমাজকেই বৃদ্ধনগুলি দেখাচ্ছে যে সমাজ তাকে একদিন অবজ্ঞা করেছিল। তার এই পরিবর্তনকে আমরা হয়তো নৈতিকভাবে সমর্থন করতে পারি না, কিন্তু একজন সাইকোলজিক্যাল দিক থেকে দেখলে তার এই পরিবর্তনটা খুবই স্বাভাবিক মনে হয়। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ বেঁচে থাকার জন্য যে কোনো রূপ ধারণ করতে পারে। শেহজাদ চৌধুরীর এই মুখোশটা গোলামের জন্য শুধু একটা আশ্রয় নয়, এটা তার প্রতিশোধের একটা হাতিয়ার। সে হয়তো সমাজকে দেখাতে চায় যে তোমরা যাকে টাকার গোলাম বানিয়ে রেখেছিলে, আজ সে সেই টাকার জোরেই তোমাদের সবাইকে নিজের গোলাম বানিয়েছে। এই ফিলোসফিক্যাল দিকটা যদি আমরা বুঝতে পারি, তবে নাটকটির প্রতিটি দৃশ্য আমাদের কাছে আরও অনেক বেশি অর্থবহ এবং রোমাঞ্চকর মনে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা শেহজাদ ওরফে গোলামের এই বর্তমান রূপটিকে কিভাবে নিচ্ছেন? আপনাদের কি মনে হয় সে সত্যিই তার স্মৃতি হারিয়ে ফেলেছে এবং শেহজাদ চৌধুরীর পরিবেশ তাকে এমন হিংস্র করে তৈরি করেছে, নাকি পুরোটাই তার একটা মাস্টার প্ল্যান এবং সে সজ্ঞানে অত্যন্ত ঠান্ডা মাথায় এই খেলাগুলো খেলছে? ঋতু যখন সবার সামনে সেই ট্যাটুর কথা প্রকাশ করে দেবে, তখন শেহজাদের রিয়াকশন কেমন হতে পারে বলে আপনারা মনে করেন? সে কি ঋতুকে চুপ করিয়ে দেওয়ার জন্য তার উপর কোনো নির্যাতন চালাবে, নাকি অত্যন্ত ভালোবাসার নাটক করে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে? আর ফ্রেয়ার ভাগ্যেই বা কী লেখা আছে? যে মেয়েটা গোলামের জন্য এত কিছু ত্যাগ করল, সে কি শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষকে ফিরে পাবে, নাকি শেহজাদের এই অন্ধকার জগতে সেও হারিয়ে যাবে? আপনাদের সমস্ত মতামত এবং প্রেডিকশনগুলো আমাকে কমেন্ট বক্সে বিস্তারিতভাবে জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট খুব মনোযোগ দিয়ে পড়ি এবং আপনাদের চিন্তাভাবনাগুলো আমাকে নতুন করে গল্প বিশ্লেষণ করতে দারুণভাবে সাহায্য করে। আজকের রিভিউ এবং বিশ্লেষণ এখানেই শেষ করছি। যদি আমার এই গভীর আলোচনা আপনাদের মনের ভেতরে চলা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে সামান্যতম সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও চমৎকার এবং বিস্তারিত রিভিউ বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়।
যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বের রিভিউগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সাথে এভাবেই প্রতিটি পর্বের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা রহস্যগুলো উন্মোচন করতে চাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর বিশ্লেষণ নিয়ে। বিদায়। অফিসের এই রুদ্রমূর্তির ঠিক পরেই আমরা শেহজাদ বা গোলামের চরিত্রের এক সম্পূর্ণ বিপরীত এবং কনফিউজিং দিক দেখতে পাই। রাস্তায় যখন একজন পঙ্গু বাবা তার মেয়ের বিয়ের জন্য মানুষের কাছে হাত পাচ্ছে এবং অপমানিত হচ্ছে, তখন সেখানে শাহজাদের গাড়ি এসে থামে। মেয়েটি যখন তাকে দেখে গোলাম বলে চিনতে পারে এবং অবাক হয়ে তাকিয়ে থাকে, তখন শাহজাদ কিন্তু নিজের শাহজাদ পরিচয় থেকে এক চুলও সরে আসেনি। সে অত্যন্ত প্রফেশনাল ভঙ্গিতে নিজের এনজিওর কথা বলে এবং তাদের হাতে ৫ লাখ টাকার একটি চেক তুলে দেয়। এই দৃশ্যটি বিশ্লেষণ করলে অনেকগুলো লেয়ার বেরিয়ে আসে। যদি সে পুরোপুরি শাহজাদ হয়ে গিয়ে থাকে, তবে একজন রাস্তার ভিখারিকে সে হঠাৎ করে ৫ লাখ টাকা কেন দেবে? শাহজাদ তো এমন দয়ালু মানুষ নয়। তার মানে কি গোলামের সেই নরম এবং দয়ালু মনটা এখনও তার ভেতরে বেঁচে আছে? সে কি তার শাহজাদ পরিচয়ের আড়ালে থেকে গোলামের অসম্পূর্ণ ভালো কাজগুলো পূরণ করার চেষ্টা করছে? আপনাদের কাছে কি মনে হয়, এই ৫ লাখ টাকা দেওয়ার পেছনে তার আসল উদ্দেশ্য কী ছিল? সে কি শুধু এনজিওর নাম ভাঙিয়ে নিজের ভালো মানুষের ইমেজ তৈরি করতে চাইছে, নাকি সত্যিই তার ভেতরে থাকা গোলাম এই অসহায় পরিবারটিকে দেখে কেঁদে উঠেছিল? এরপর নাটকের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স এবং টার্নিং পয়েন্টটি আসে সেই বেডরুমের দৃশ্যে। শাহজাদ যখন বিছানায় শুয়ে ফোন দেখছিল এবং তার স্ত্রী সেখানে প্রবেশ করে, তখন তাদের মধ্যে যে স্নায়ুযুদ্ধ শুরু হয় তা সত্যি অনবদ্য। স্ত্রী যখন বলে যে ফ্রেয়া অন্য রুমে আছে এবং সেই এই রুমেই থাকবে, তখন শাহজাদের এক্সপ্রেশন ছিল দেখার মতো। সে এমনভাবে কথা বলছিল যেন সে সত্যিই তার স্বামী এবং এতে অবাক হবার কিছু নেই। কিন্তু মেয়েটি যখন হঠাৎ করে শাহজাদের হাতের শার্টের হাতা গুটিয়ে দেয় এবং সেখানে আর-এইচ-ইউ নামের সেই পুরনো ট্যাটুটি বেরিয়ে পড়ে, তখন মনে হচ্ছিল যেন পুরো দুনিয়া থমকে গেছে। এই ট্যাটুটি প্রমাণ করে যে সে শাহজাদ নয়, সে আসলেই গোলাম। এত নিখুঁতভাবে শাহজাদ চৌধুরীর চরিত্র প্লে করার পরও এই একটি ছোট্ট ভুলে তার সব পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। এখন প্রশ্ন হচ্ছে, শাহজাদ এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে? সে কি সত্যিটা স্বীকার করে নেবে, নাকি এমন কোনো নতুন গল্প বানাবে যা দিয়ে সে আবারও সবাইকে বোকা বানাতে পারবে? তার চোখে সেই ধূর্ত চাউনি দেখে মনে হচ্ছিল তার মাথায় ইতিমধ্যেই নতুন কোনো বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। এই চরম উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আমরা চলে যাই রেস্টুরেন্টের সেই রুদ্ধশ্বাস দৃশ্যে। শাহজাদ যখন তার ব্যবসায়িক পার্টনারের সাথে ডিল ফাইনাল করার জন্য বসেছে, তখন সেখানে অন্য একটি গ্যাং উপস্থিত হয়। শাহজাদকে বলা হয় তার সিট থেকে উঠে যেতে, কারণ সেটি নাকি অন্য কারো বসার জায়গা। কিন্তু শাহজাদ তো শাহজাদই, সে শুধু উঠতেই অস্বীকার করে না, বরং যে লোকটি তাকে উঠতে বলেছিল তার মাথায় সরাসরি পিস্তল ঠেকিয়ে দেয়। চারপাশ থেকে যখন গ্যাংস্টাররা তাকে ঘিরে ধরে, তখন শাহজাদের নিজের লোকেরাও সেখানে অস্ত্র হাতে প্রবেশ করে। পুরো রেস্টুরেন্ট মুহূর্তে এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। শাহজাদ অত্যন্ত শান্ত গলায় ১, ২, ৩ গুনতে থাকে এবং বোঝাতে চায় যে সে কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক সেই মুহূর্তে ফ্রেয়া এবং তার স্ত্রী রেস্টুরেন্টে প্রবেশ করে এবং শাহজাদের এই ভয়ঙ্কর গ্যাংস্টার রূপটি নিজ চোখে দেখতে পায়। তারা হয়তো কোনোদিন কল্পনাও করেনি যে গোলামের মতো একজন নিরীহ মানুষ কখনো কারো মাথায় এভাবে পিস্তল ঠেকিয়ে মৃত্যু ভয় দেখাতে পারে। এই দৃশ্যটি প্রমাণ করে যে গোলাম এখন আর সেই পুরনো গোলাম নেই। দুনিয়ার টাকার গোলাম হয়ে সে নিজেই এখন টাকার ঈশ্বর হওয়ার পথে হাঁটছে। রেস্টুরেন্টের এই চরম রুদ্ধশ্বাস পরিস্থিতির পর পরবর্তী পর্বে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে আমাদের সবার মনেই এক বিশাল প্রশ্নের পাহাড় তৈরি হয়েছে। আপনারা যারা এতক্ষণ ধরে আমার বিশ্লেষণ শুনছিলেন, এবার একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো ঘটনাগুলো কোন দিকে মোড় নিতে পারে। আমার ধারণা পরবর্তী পর্বের শুরুতেই আমরা দেখতে পাব রেস্টুরেন্টের এই টান টান উত্তেজনার সমাপ্তি দৃশ্য। শাহজাদের হাতে পিস্তল এবং তার সামনে দাঁড়িয়ে থাকা ফ্রেয়া ও ঋতুর চোখের সেই অবিশ্বাস্য দৃষ্টি পুরো পরিস্থিতিকে এক অন্য রকম মাত্রায় নিয়ে যাবে। আমার মনে হচ্ছে শাহজাদ পিস্তলের ট্রিগার হয়তো চাপবে না, কারণ সে একজন ঠান্ডা মাথার খেলোয়াড়। সে খুব ভালোভাবেই জানে যে প্রকাশ্যে গুলি চালালে সে আইনি ঝামেলায় ফেসে যেতে পারে এবং তার নতুন করে গড়ে তোলা শাহজাদ চৌধুরীর সাম্রাজ্য হুমকির মুখে পড়তে পারে।
সম্ভবত সে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেই গ্যাংস্টারদের এমন কোনো ওয়ার্নিং দেবে যার ফলে তারা নিজেরাই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কিন্তু আসল নাটক শুরু হবে এরপর। ফ্রেয়া এবং ঋতু যখন তাকে এই ভয়ঙ্কর রূপে দেখবে তখন তারা কি করবে? ফ্রিয়া যে কিনা গোলামের সেই পুরনো নিরীহ এবং ভালোবাসাময় রূপকার প্রেমে পড়েছিল, সে কি পারবে এই খুনি শাহেজাদকে মেনে নিতে? আমার মনে হয় ফ্রিয়ার মনে এখন ভালোবাসার চেয়ে ভয়ের পরিমাণ অনেক বেশি কাজ করবে। সে হয়তো বুঝতে শুরু করবে যে এই মানুষটা আর যাই হোক তার সেই পুরনো গোলাম হতে পারে না। অথবা উল্টোটাও হতে পারে। ফ্রেয়া হয়তো ভাববে যে গোলাম কোনো এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে নিজেকে এমন গ্যাংস্টার বানাতে বাধ্য হয়েছে এবং সে তাকে এই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠবে। এই মানসিক দ্বন্দ্ব পরবর্তী পর্বের অন্যতম মূল আকর্ষণ হতে যাচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস। কি অদ্ভুত এক খেলা শুরু হয়েছে দুনিয়া টাকার গোলাম নাটকের এই ১৭ নম্বর পর্বে। যে মানুষটিকে সবাই মনে করছে সে তার অতীত সম্পূর্ণ ভুলে গেছে, সে কি আসলে অতীত ভুলেছে, নাকি নতুন কোনো ভয়ঙ্কর ছক কষছে নিজের মনের গভীরে? একদিকে নিজের আসল পরিচয় মুছে ফেলে শেহজাদ চৌধুরী হিসেবে রাজত্ব কায়েম করার এক মরণপণ লড়াই, অন্যদিকে হাতের সেই পুরনো ট্যাটু যা মুহূর্তের মধ্যে সব সমীকরণ উল্টে দিচ্ছে। ঋতু যখন তার সামনে বাড়িয়ে হাতের স্লিভ গুটিয়ে সেই RHU লেখা ট্যাটুটা দেখল, তখন শেহজাদের চোখে যে এক অদ্ভুত নীরবতা ছিল, সেটা কি ধরা পড়ার ভয়, নাকি নতুন কোনো সাইকোলজিক্যাল গেমের শুরু? চলুন আজ এই সব রহস্যের জট খুলব এবং বিশ্লেষণ করব এই শ্বাসরুদ্ধকর পর্বটি। সবাইকে স্বাগত জানাচ্ছি দুনিয়া টাকার গোলাম নাটকের আরও একটি নতুন এবং চরম উত্তেজনাপূর্ণ পর্বের রিভিউ এবং বিশ্লেষণে। আপনারা যারা নিয়মিত এই নাটকটি দেখছেন তারা খুব ভালো করেই জানেন যে এই নাটকের পরতে পরতে কিভাবে সাসপেন্স লুকিয়ে থাকে। কিন্তু ১৭ নম্বর পর্বটি যেন আগের সব পর্বের উত্তেজনাকে ছাড়িয়ে গেছে। শুরুতেই আমরা যে দৃশ্যটি দেখতে পাই তা আক্ষরিক অর্থেই দর্শকদের গায়ে কাটা দেওয়ার জন্য যথেষ্ট। শেহজাদ চৌধুরী সম্পূর্ণ গ্যাংস্টার লুকে একটি ঘরে প্রবেশ করছে, আর তার সাথে হেঁটে আসছে আস্ত একটি চিতাবাঘ। এই দৃশ্যটি শুধু একটি ভিজুয়াল চমক ছিল না, বরং এটি ছিল শেহজাদ চৌধুরীর ক্ষমতার এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ। সে যখন টেবিলের উপর পিস্তল রেখে উপস্থিত লোকজনকে বলে যে এই পিস্তলটি যে ওঠাবে তাকে বাকি সবাইকে মেরে ফেলতে হবে এবং যে বেঁচে থাকবে সে হবে তার পার্টনার, তখন তার চোখের দিকে দেখুন, সেখানে কোনো মায়া নেই, কোনো দুর্বলতা নেই। একসময়ের সাধারণ গোলাম আজ এমন এক মানুষে পরিণত হয়েছে যার কাছে মানুষের জীবনের চেয়ে ক্ষমতার মূল্য অনেক বেশি। আপনাদের কি একবারও মনে হয়নি যে এই মানুষটা আসলে কে? সে কি সত্যিই শেহজাদ, নাকি গোলামের ভেতরে থাকা কোনো সুপ্ত দানব যা এতকাল ঘুমিয়েছিল এবং এখন সুযোগ পেয়ে বেরিয়ে এসেছে? শেহজাদের এই ভয়ঙ্কর রূপের পাশাপাশি আমরা দেখতে পাই তার মায়ের এক অদ্ভুত এবং বিষাক্ত মনস্তত্ত্ব। শেহজাদ যখন ফোনে অত্যন্ত ঠান্ডা মাথায় ইবনে খালিল নামের একজনকে মেরে বস্তায় ভরে রাখার নির্দেশ দিচ্ছে, তখন তার মা সেটা শুনছে, কিন্তু তার চেহারায় কোনো অপরাধ বোধ নেই। বরং তিনি তার পুত্রবধূর কাছে গিয়ে এমন এক সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন শুরু করেন যা দেখে যে কেউ শিউরে উঠবে। তিনি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে তার পুত্রবধূকে বোঝানোর চেষ্টা করেন যে শেহজাদির স্মৃতি হারানোর পর যা যা ঘটেছে তার জন্য সে দায়ী নয়, এবং তিনি তাকে অন্য এক ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখুন, একজন মা কতটা ভয়ঙ্কর হলে নিজের ছেলের স্ত্রীকে অন্য একজন মানুষের সাথে বিয়ে দেওয়ার কথা এত সহজে বলতে পারেন। কিন্তু মেয়েটি যখন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে এই কথা মানতে রাজি নয় এবং শেহজাদ ও গোলাম যে একই মানুষ সেটা সে প্রমাণ করেই ছাড়বে, তখন আমরা বুঝতে পারি যে এই নাটকের মূল দ্বন্দ্ব এখন শুধু বাইরে নয়, বরং ঘরের ভেতরেও সমানভাবে শুরু হয়ে গেছে। আপনারা কি ভাবছেন, মেয়েটি কি পারবে শেহজাদের আসল মুখোশ খুলে দিতে, নাকি শেহজাদের মায়ের এই বিষাক্ত রাজনীতির কাছে সে হেরে যাবে? অন্যদিকে আমরা দেখতে পাই ফ্রেয়ার এক চরম মানসিক টানাপড়নে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সে যখন কাঁদছে, তখন তার চোখের জলে যেন অতীতের সব স্মৃতি ধুয়ে মুছে যাওয়ার একটা আক্ষেপ কাজ করছে। তাকে যে লোকটি সান্ত্বনা দিচ্ছিলেন তিনি অত্যন্ত যৌক্তিক একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে গোলাম এখন শেহজাদ চৌধুরীর চরিত্রে অভিনয় করছে এবং সেজন্যই সে ফ্রেয়াকে না চেনার ভান করছে। এই কথাটি কি সত্যিই সত্যি? গোলাম কি আসলে সব মনে রেখেছে এবং শুধু শেহজাদের সাম্রাজ্য দখল করার জন্য এই নাটকটি চালিয়ে যাচ্ছে?
ফ্রেয়া যখন বলে যে সে গোলামকে ভালোবেসে ফেলেছে এবং গোলাম তাকে এভাবে ইগনোর করছে কেন সেটা সে মানতে পারছে না, তখন একজন দর্শকের জায়গা থেকে ফ্রেয়ার জন্য আসলেই অনেক কষ্ট হয়। একটা মেয়ে যে সব ছেড়ে একজন সাধারণ মানুষকে ভালোবেসেছিল, আজ সেই মানুষটাই তার চোখের সামনে সম্পূর্ণ অন্য এক মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই মানসিক কষ্ট কতটা তীব্র হতে পারে তা শুধু সেই বুঝতে পারে যে নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে বদলে যেতে দেখেছে। এরপর দৃশ্যপট চলে যায় কার্মা গ্রুপের অফিসে, যেখানে শেহজাদ তার নিজস্ব স্টাইলে প্রবেশ করে। সেখানে ঢোকার পর এক নারী কর্মী তাকে চিনতে না পেরে অত্যন্ত খারাপ ব্যবহার করে এবং তাকে গেট আউট বলে বের করে দিতে চায়। শেহজাদের প্রতিক্রিয়া এখানে দেখার মতো ছিল। সে এক মুহূর্তের জন্য নিজের শেহজাদ চৌধুরীর অহংকার থেকে সরে আসেনি। সে পরিষ্কার বুঝিয়ে দেয় যে সে কাজের ছেলে বা গোলাম নয়, সে এই সাম্রাজ্যের আসল মালিক। ম্যানেজারকে যখন ডেকে আনা হয় এবং শেহজাদ তাকে চরমভাবে অপমান করে, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল একদম একজন জাত লিডারের মতো। সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে যেখানে যা রেখে গেছে সেটা সেখানেই থাকতে হবে এবং তার অফিসে তার নিয়মেই সব চলবে। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে টাকা এবং ক্ষমতা মানুষকে কতটা ডমিনেটিং করে তুলতে পারে। কিন্তু একই সাথে আমাদের মনে এই প্রশ্নটিও জাগিয়ে তোলে যে একজন সাধারণ গোলামের ভেতরে এত লিডারশিপ স্কিল কোথা থেকে এলো? সে কি তবে আগে থেকেই এমন ছিল, নাকি শেহজাদের চরিত্রটা প্লে করতে করতে সে নিজেই শেহজাদ হয়ে গেছে?